পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের আমরা মানুষ চ্যাপ্টারের প্রথম ৩টি পৃষ্ঠা আমরা গত পর্বে শেষ করেছিলাম। আজকে ১২ পৃষ্ঠা থেকে শুরু হবে। ১২ পৃষ্ঠার প্রথমেই লেখা আছে শ্রবণ প্রতিবন্ধিতা। শ্রবণ প্রতিবন্ধিতা কি? কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। যারা কম শোনে বা যাদের শুনতে অসুবিধা হয় এবং যারা যারা কেউ কিছুই শুনতে পারে না, এটাই হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। আমরা পড়লাম কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। আমরা ফোকাস করব কম শুনতে, নাও শুনতে, এই শব্দ তিনটির উপরে। এখন দেখি তোমাদের মনে আছে কিনা। শ্রবণ প্রতিবন্ধিতা, কানে ড্যাশ শোনে, কানে এখানে কি হবে? কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ কি হবে? নাও শুনতে পারে। এখন যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের কি প্রয়োজন? তাদের কি প্রয়োজন সেটা এখানে লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো। ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো। অর্থাৎ আমরা যখন একজন শ্রবণ প্রতিবন্ধী, সে তো ঠিকমতো শুনতে পায় না, তার সঙ্গে তাকে কিছু বোঝানোর জন্য আমাদেরকে ইশারা বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সেটা বোঝাতে পারি। কোনো নির্দেশনা মুখে বলার সাথে লিখিয়ে দেয়া, লিখিয়ে দেয়া। চিত্র বা ভিডিও দেখানো, চিত্র বা ভিডিও দেখানো। শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার। শ্রবণ সহায়ক যন্ত্র কি আমরা গত ক্লাসে দেখেছিলাম। শ্রবণ সহায়ক যন্ত্র হচ্ছে এ ধরনের একটি ডিভাইস যা কানের মধ্যে ঢোকানো থাকে। যারা কানে কম শোনে তারা যেন স্পষ্ট শুনতে পারে, সেই ব্যবস্থার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার। শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, সামনে সামনে থাকলে তারা সহজে শুনতে পাবে, তাই সামনে বসতে দেওয়া। চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো। কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেয়া, লিখে দেয়া। তাহলে আমরা এই দুইটাতে পেলাম কি? ইশারা ও অঙ্গভঙ্গির লিখে। এখন দেখি আমাদের যেটা মনে আছে কিনা। এখানে কি ছিল? কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে, তাই না? ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো। কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে ড্যাশ দেয়া, কি হবে এখানে? লিখে দেয়া। এরপর আছে চিত্র বা ভিডিও দেখানো, ভিডিও দেখানো। শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, শ্রবণ সহায়ক যন্ত্র। তোমরা অবশ্যই লাল বক্সটাকে খুব ভালোভাবে ফোকাস করবে। এখানে আছে ভিডিও, এখানে আছে শ্রবণ সহায়ক। চিত্র বা কি হবে? ভিডিও দেখানো। এখানে কি হবে? ড্যাশ যন্ত্র ব্যবহার, এখানে শ্রবণ সহায়ক। শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, সামনে। চাহিদা ভিত্তিক শিখন উপকরণ, শিখন উপকরণ সরবরাহ। তাহলে সামনে শিখন উপকরণ। এখানে কি হবে? শ্রেণীকক্ষের ড্যাশ বসতে দেওয়া, শ্রেণীকক্ষের কি হবে? সামনে বসতে দেওয়া। চাহিদা ভিত্তিক ড্যাশ সরবরাহ, কি হবে? শিখন উপকরণ সরবরাহ। নেক্সটে আমরা আসছি বাক প্রতিবন্ধিতা। বাক হচ্ছে কথা, বাক হচ্ছে কথা। প্রতিবন্ধিতা যাদের, কথা বলতে সমস্যা। তাহলে বাক প্রতিবন্ধী কারা? কথা বলতে না পারা বা গলায় জড়তা থাকা, যারা একদমই কথা বলতে পারে না অথবা কথা বলতে গিয়ে যাদের জড়তা চলে আসে, তারা হচ্ছে বাক প্রতিবন্ধী। তো যাদের বাক প্রতিবন্ধিতা আছে তাদের কি প্রয়োজন? তাদের সাথে ধীর গতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা। বললাম ধীর গতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা। তাহলে ধীর গতিতে বোঝার, তাহলে ধীর গতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে ড্যাশ চেষ্টা করা, কি হবে এখানে? বোঝার চেষ্টা করা। ভালো আচরণ করা ও না রাগানো। চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এখানে আছে আচরণ
এখানে শিখন, দেখি পারি কিনা। এখানে কি ছিল? ভালো আচরণ করা বা না রাগানো। চাহিদা ভিত্তিক ড্যাশ উপকরণ সরবরাহ। কি উপকরণ? শিখন উপকরণ সরবরাহ। আমি যে পদ্ধতিতে তোমাদেরকে পড়াচ্ছি, এখানে প্রথমে দেওয়া আছে যে শব্দগুলি সম্পূর্ণ দেখা যাচ্ছে, মাঝখানে কিছু কিছু লাল বক্স দেখা যাচ্ছে। আমি আবার এখান থেকে আমি তোমাকে প্রশ্ন করছি, এখানে লাল বক্সের ভিতরে কি কি ছিল, কি কি ছিল, কি লেখা ছিল? এটা করার কারণটা কি? এটা করার কারণটা হচ্ছে তোমরা যেন সম্পূর্ণ ফোকাস দিয়ে আমি কি পড়াচ্ছি সেটা শুনো। তোমরা যদি ফোকাস দিয়ে না শুনো আমার কথাগুলো, তাহলে কিন্তু তোমরা এগুলো উত্তর করতে পারবে না। আর এটা করার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অ্যাক্টিভ রিকল বা অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং হচ্ছে এমন শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে একজন স্টুডেন্ট তার ব্রেনকে খাটিয়ে কিছু মনে করার চেষ্টা করে। শুধু দেখে দেখে পড়া না, ব্রেনকে খাটিয়ে কিছু মনে করার চেষ্টা করা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। আমরা এখানে অ্যাক্টিভ লার্নিং সিস্টেমে পড়াচ্ছি আমি। যেখানে যেখানে ব্ল্যাঙ্ক আছে তোমাদেরকে কিন্তু মনে করতে হচ্ছে এখানে কি ছিল। যখন তুমি ব্রেনে প্রেসার দিয়ে বা ব্রেন খাটিয়ে কোনো জিনিস মনে করার চেষ্টা করো, তখন কিন্তু সেটা তোমার মাথায় দীর্ঘদিন থাকবে এবং খুব স্ট্রংলি থাকবে। যে কারণে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। ওকে, এরপরে আসি, আমরা এখানে যা যা পড়লাম, গত ক্লাসে যা পড়ছি, আজকে এখানে যা যা পড়লাম, তার উপরে বেস করেই কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে। উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করি। অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজনগুলোর একটা লিস্ট তৈরি করতে বলছে এখানে। যে শারীরিক প্রতিবন্ধী তার কি প্রয়োজন, যে দৃষ্টি প্রতিবন্ধী তার কি প্রয়োজন, যে বাক প্রতিবন্ধী তার কি প্রয়োজন, যে শ্রবণ প্রতিবন্ধী তার কি প্রয়োজন, সমস্ত রকমের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনগুলোর একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে। আমরা সেই প্রয়োজনগুলো এভাবে লিখতে পারি: চলাফেরা ও অন্যান্য কাজে সহযোগিতা করা, চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদির ব্যবহার করা, উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা করা, শ্রেণীকক্ষে যেখানে তাদের সুবিধা হয় সেখানে বসার ব্যবস্থা করে দেওয়া, চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করা, অর্থাৎ যেমন প্রতিবন্ধী তেমন শিখন উপকরণ তাকে সরবরাহ করা, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা, উৎসাহ প্রদান করা। প্রতিবন্ধীরা অনেকেই স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে না, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। তারা যতটুকুই করুক না কেন, ততটুকুর জন্যই তাদেরকে উৎসাহ প্রদান করা। কষ্ট পায় বা রেগে যায় এমন আচরণ না করা, আলাদা ও অতিরিক্ত সময় দেওয়া। যেহেতু তারা প্রতিবন্ধী, তাদের কোনো কাজ শেষ করতে কিছুটা সময় বেশি লাগতে পারে, সেজন্য তাদেরকে আলাদা ও অতিরিক্ত সময় দেওয়া, তাদের মনোভাব বুঝে সাড়া দেওয়া, সেই তাদের মনটা বুঝে আমাদেরকে রেসপন্স করা। তাহলে এগুলো হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যা যা প্রয়োজন তার একটি লিস্ট। এরপর আসি, বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সাহায্য করব তা লিখি। মনে করো তোমার বাসার পাশে একজন প্রতিবন্ধী আছে, তাকে তুমি সাহায্য করতে চাও, তুমি কিভাবে সাহায্য করবে, তুমি তার জন্য কি করতে পারো? তার সাথে নিয়মিত যোগাযোগ করব, প্রতিবন্ধকতাকে অবহেলা না করে তার সাথে স্বাভাবিক মানুষের মতো আচরণ করব, মনোযোগের সাথে তার চাহিদা বোঝার চেষ্টা করব। অর্থাৎ সে প্রতিবন্ধীটার কি প্রয়োজন সেটা আমি বোঝার চেষ্টা করব এবং তার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা তা জিজ্ঞাসা করব। সে অনুমতি প্রদান করলে তার চলাফেরা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। সে যদি চায় তাহলে তার চলাফেরা, দেখা যাচ্ছে তাকে একটু ধরে রাস্তা পার করতে হচ্ছে বা এনিথিং, সে অনুমতি প্রদান করলে তার চলাফেরা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। নেক্সট পেজে আমরা আসছি, ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখন পরিবেশ। সমতা ভিত্তিক বলতে বোঝানো হচ্ছে সমান সুযোগ দেওয়া,
সমতা ভিত্তিক শিখন হচ্ছে সমান সুযোগের সঙ্গে শিক্ষা ব্যবস্থা আর কি। তার ছেলে মেয়ে সবাই যেন সমপরিমাণ সুযোগ পায়, সেরকম শিক্ষার পরিবেশটা হচ্ছে সমতা ভিত্তিক শিখন পরিবেশ। এটার গুরুত্ব কি? সমতা ভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব কি? আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বক্সে দেয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। অর্থাৎ এখানে যে ছবিগুলো দেয়া আছে এগুলোকে আমরা ভালো মতন দেখব। দেখার পরে যেমন দেখা যাচ্ছে এই প্রথম ছবিটাতে ছেলে মেয়ে দুজন ছেলে দুজন মেয়ে একসাথে কোনো পড়াশোনার বিষয়ে তারা ডিসকাস করছে। এখানে ছেলে মেয়ে শুধু ডাক্তারের তারা একটা হয়তো রিহার্সাল করছে বা কোনো একটা অভিনয় করছে। এখানে দেখা যাচ্ছে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক ছাত্রদেরকে পুরস্কার দিচ্ছেন। এখানে ছেলে পাচ্ছে, মেয়েও পাচ্ছে। এই ছবিগুলো দেখার পরে আমরা এই শব্দগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করব। পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই ড্যাশ প্রয়োজন। কি প্রয়োজন? অংশগ্রহণ প্রয়োজন। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে কি হয়? ড্যাশ শিখন পরিবেশ নিশ্চিত হয়। কেমন শিখন পরিবেশ? সমতা ভিত্তিক। সমতা ভিত্তিক মানে হচ্ছে সমান সমান, সমান অধিকার। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে সমতা ভিত্তিক শিখন পরিবেশ নিশ্চিত। ছেলে মেয়ে বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। অর্থাৎ ছেলে মেয়ে দুজনেই যদি একটা স্কুলে বিদ্যালয়ে যদি তারা দায়িত্বশীল আচরণ করে, তাদের যার যা দায়িত্ব সেটা যদি তারা পালন করে, তাহলে সেই ছেলে মেয়েগুলো কিন্তু একসময় তাদের মধ্যে কিন্তু দায়িত্ববোধ জাগ্রত হবে। তারা কিন্তু একসময় দায়িত্বশীল মানুষে পরিণত হবে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। স্কুলে তো অনেক ধরনের প্রতিযোগিতা হয়, কবিতা আবৃত্তি, নাচ, গান, অভিনয়, নানা রকম ড্রয়িং, নানা রকম প্রতিযোগিতা হয়। অনেক শিশুরা কিন্তু লজ্জায় এ সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় না, কেউ আবার করে। যারা করে যারা করে না তাদের থেকে কিন্তু বেশি আত্মবিশ্বাসী হয়। কিন্তু তোমরা খেয়াল করবে যারা যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি। তাই আত্মবিশ্বাসী হওয়ার জন্য প্রতিটা শিশুরই কিন্তু নানা রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অবশ্যই জরুরি। সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে, তোমরা অবশ্যই আবার বলছি তোমরা লাল বক্সটার দিকে বেশি মনোযোগ দিবে। এখানে কি লেখা আছে আবার পড়ি আমি। সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়। পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না। আমরা প্রথমে পড়লাম, প্রথম বক্সে আছে প্রতিযোগিতামূলক পরিবেশ, দ্বিতীয় বক্সে আছে কাজের পরিবেশ। আমরা দেখি তুমি পারো কিনা। এখানে আছে সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে নিজেদেরকে যে কোনো ড্যাশ প্রস্তুত করতে পারে। কি হবে এখানে? প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। কি হবে? প্রতিযোগিতামূলক পরিবেশে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কি হয়? কি সুন্দর হয়? কি সুন্দর হয় বলো দেখি? কাজের পরিবেশ সুন্দর হয়। নেক্সটে আসি। পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না। তাহলে সম্মানবোধ আর অবহেলিত। পারস্পরিক ড্যাশ তৈরি হয়, কি হয়? পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে ড্যাশ মনে করে না। কেউ নিজেকে কি মনে করে না? অবহেলিত মনে করে না। অবহেলিত। ঠিক আছে? তাহলে আমরা
পেজ নম্বর 12 এবং 13 শেষ করলাম, পরবর্তী পেজে আসি। সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে সমতাভিত্তিক শিখন পরিবেশে একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। সকলে কি হয়? আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সমতাভিত্তিক সমতাভিত্তিক শব্দটার অর্থটা আমরা আরেকবার দেখে নিই। সমতাভিত্তিক হচ্ছে সবার সমান সুযোগে, যে দেখা যাচ্ছে প্রতিটি শিক্ষার্থীর সমান সুযোগ ও মর্যাদা, অর্থাৎ প্রতিটা শিক্ষার্থী যেন সমান সুযোগ পায়, সেই সমান সুযোগের ব্যবস্থাটাই হচ্ছে সমতাভিত্তিক শিখন পরিবেশ। তাহলে আমরা এখানে পড়লাম, সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে সমতাভিত্তিক শিখন পরিবেশে একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। তাহলে আমরা এখানে পেলাম আত্মবিশ্বাসী এবং সুবিধা ও অসুবিধার কথা। দেখি পারি কিনা। তাহলে কি হলো এখানে? সকলেই কি হয়? আত্মবিশ্বাসী হয়ে ওঠে সমতাভিত্তিক শিখন পরিবেশে একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। তোমরা একটা কাজ করতে পারো, আমি বলার আগে তোমরা ভিডিওটাকে স্টপ করে নিজেরাই আগে চিন্তা করতে পারো এখানে কি হবে আমি বলার আগেই। তাহলে হবে কি, তোমরা এটা একটা গেমের মতো, একটা খেলার মতো, তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে যে আমি কতটুকু পারি। ঠিক আছে? এরপরে আছে, কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে। কেউ কিছু বুঝতে আর সহযোগিতায়, এখানে কি হবে? কেউ কিছু ড্যাশ না পারলে কি হবে? এখানে বুঝতে না পারলে একে অপরের ড্যাশ সহজেই বুঝে নিতে পারে। একে অপরের কি হবে? সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে। তাদের মধ্যে সম অংশগ্রহণ মানে হচ্ছে সমানভাবে অংশগ্রহণ করা। তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সম মর্যাদা নিশ্চিত হয়। এলানটা একটু কঠিন, তাই না? মনে রাখবা, সম অংশগ্রহণ, সম অধিকার, সম মর্যাদা। ওকে, পারো কিনা? তাদের মধ্যে সম কি হবে এখানে? সম অংশগ্রহণ, সম কি হবে এখানে? চেষ্টা করো। অধিকার, সম অধিকার এবং কি হবে এখানে? আমি তো নিজেই ভুলে গেলাম। সম মর্যাদা, সম মর্যাদা নিশ্চিত হয়। এরপরে আছে, ছেলে মেয়ে উভয়েরই নিরাপত্তা বোধ তৈরি হয়। কি তৈরি হয়? নিরাপত্তা বোধ তৈরি হয়। বিদ্যালয়ে সকল কাজ আমরা মিলেমিশে করব, মিলেমিশে শিখব। তাহলে এখানে আছে নিরাপত্তা বোধ আর মিলেমিশে। ছেলে মেয়ে উভয়েরই ড্যাশ তৈরি হয়। কি তৈরি হয় এখানে? কি হবে? নিরাপত্তা বোধ। বিদ্যালয়ের সকল কাজ আমরা কিভাবে করব? মিলেমিশে করব, মিলেমিশে শিখব। তাই তো? মিলেমিশে করব, মিলেমিশে শিখব। এখন আমরা এখানে যা যা পড়লাম একসাথে সমতাভিত্তিক শিখন পরিবেশের সম্পর্কে যা যা এখানে বলা হলো, তার উপরে একটি এখানে প্রশ্ন করা হয়েছে। উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব লিখি। অর্থাৎ সমতাভিত্তিক শিখন পরিবেশ থাকার গুরুত্ব কতটুকু সেটা আমরা এখানে লিখব। ছেলে মেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব মানে ছেলে মেয়ে একসঙ্গে যদি সমান অধিকার নিয়ে যদি শিক্ষা গ্রহণ করে, তার প্রয়োজনীয়তাটা কি? আমরা প্রথমত লিখতে পারি, ছেলে মেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। পারস্পরিক সম্মান বোধ তৈরি হয়। যেহেতু ছেলে মেয়েরা একসঙ্গেই অংশগ্রহণ করছে, তাই পরস্পরের প্রতি পরস্পরের একটা সম্মান বোধ তৈরি হয়। সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণ আমি একটু আগেই বললাম। বললে কি হয় যে নিজের মধ্যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস
জাগ্রত হয়। তাহলে কি হয়? সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। একসঙ্গে যখনই আমরা কোনো কিছু করি, তখন একে অপরের প্রতি একটা চিন্তা থাকে যে তার যেন কোনো সমস্যা না হয়। তার কিসের সুবিধা, কিসের অসুবিধা সেটা কিন্তু একজন কিন্তু আরেকজনেরটা চিন্তা করে। এটাই বলা হচ্ছে এখানে। একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। ছেলে-মেয়ে উভয়েরই নিরাপত্তা বোধ তৈরি হয়। একসঙ্গে যখন দলে ছেলে আর মেয়ে একসঙ্গে কিছু করে, তখন তাদের মধ্যে একটা একটা সিকিউরিটির যে একটা ব্যাপার, নিরাপত্তা বোধের যে ব্যাপার সেটা কিন্তু তাদের মধ্যে কাজ করে। তাহলে আমরা এখানে পেলাম যে সমতা ভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব কি কি। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গ, নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন, যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই, যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। এখানে আমরা ভুল হলে ক্রস দিব, সঠিক হলে টিক দিব, কিন্তু যে বাক্যটি সঠিক নয়, ভুল, এটার পরিবর্তে সঠিকটা কি হবে এটা কিন্তু লিখতে হবে। যদি সঠিক থাকে তাহলে তো লেখার প্রয়োজন নেই, যদি ভুল থাকে তাহলে সঠিকটা কি হবে সেটা লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারবে, অর্থাৎ মেয়েরা শ্রেণীর দলনেতা বা ক্লাস ক্যাপ্টেন হতে পারবে না। এটা একটা ভালো কথা নয়, এটা সমতা ভিত্তিক শিখন পরিবেশের উদাহরণ নয়, তাই এটা একটি ভুল, তাই এখানে ক্রস দেওয়া হয়েছে। তাহলে সঠিকটা কি হবে? আর এখানে সঠিকটাও লিখতে হবে। যেমন লেখা আছে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে ও মেয়ে উভয়ই হতে পারবে, অর্থাৎ এখানে কি করতে হবে? যদি ভুল হয় তাহলে সঠিকটা কি হবে সেই সেন্টেন্সটাও লিখে দিতে হবে। আর যদি সঠিক থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে লেখা আছে ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে, এটা তো সঠিক বাক্য, তাই না? ছেলে এবং মেয়ে সকলের নিরাপত্তার প্রয়োজন আছে, তাই আমরা শুধুমাত্র এখানে একটা টিক দিব। তাই আমরা কি করবো? এখানে একটা জাস্ট একটা টিক দিব, কিন্তু এখানে লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে আছে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়ন কাজ ছেলেরা ভালো করতে পারে। শুধু কি ছেলেরাই ভালো করতে পারে, মেয়েরা কি পারে না? তাহলে এটা অবশ্যই ভুল। তাই আমরা কি করবো? এখানে একটা ক্রস দিব। যেহেতু এটা ভুল, তাই সঠিকটা কি আমাদের এখানে লিখতে হবে। আমরা এখানে সঠিকটা লিখবো। সঠিকটা কি হবে? বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়ন কাজ ছেলে ও মেয়ে উভয়ই ভালো করতে পারে। এরপরে আছে মেয়েদের দায়িত্ব হলো ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শুধু কি মেয়েদের দায়িত্ব এটা? ছেলেদের কি কোনো দায়িত্ব নেই? তাহলে ছেলেদেরও দায়িত্ব, তাই এটা ভুল। তাহলে আমরা কি করবো? এখানে ক্রস দিব। সঠিকটা কি হবে? ছেলে ও মেয়ে উভয়েরই দায়িত্ব হলো ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে। আসলে কি ছেলেরাও ভালো করতে পারে, মেয়েরাও করতে পারে, তাই এটি একটি ভুল বাক্য। আমরা এখানে ক্রস দিব। সঠিকটা কি হবে? সঠিকটা হবে যে কোনো প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়ই ভালো করতে পারে। তাহলে ঘ লেখা আছে শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিখন পরিবেশের উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটি ভূমিকা অভিনয়ের আয়োজন করি। ভূমিকা অভিনয় মানে হচ্ছে একটি অভিনয় করা। এটার আমাদের খুব বেশি প্রয়োজন নেই, তাই আমরা এটা স্কিপ করলাম। তৃতীয় অধ্যায়ের আমরা মানুষ এর প্রথম পর্বটি যারা দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবে। প্রথম পর্বটির লিংক আমাদের ডিসক্রিপশনে লেখা থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।